দেব প্রতিমা, হ্যাঁ এখন তো দিদি চন্দ্রিমা, আমি নামটা একটু ঘুরিয়ে বলছি, আর কিরণ, সূর্যা কিরণ, আর আজকে চলে আসলো যেটা আমি অপেক্ষা করছিলাম, প্রিয়াঙ্কার মুখ খুললো কার এগেনস্টে, সেই টক্সিক বক্স নাও বিকামস গ্যারবেজ বক্স। হ্যাঁ, ছেলেরা যখন প্রেম করে তখন প্রত্যেকটা সময় একটা কোনো কাহিনী বলতে শুরু করে, যেটা কিনা দেবচন্দ্রিমা বলল যে একটা ইমোশন নিয়ে খেলা। আমরা মেয়েরা যতই স্মার্ট হই, যতই স্টাইলিস্ট হই না কেন, ইমোশনটা আমরা বোঝার চেষ্টা করি সবসময়। ঠিক একটা ছেলে প্রত্যেকটি মেয়ের সাথে একই রকম গেম, একই রকম লাইন, একই রকম কথা। দেব চন্দ্রিমার সাথে প্রথম শুরু করলো কন্টেন্ট ব্লগ করা, তারপর দেব চন্দ্রিমার পেছনে, দেব প্রতিমার পেছনে, দেব প্রতিমার নামে অনেক কিছু বলা, দেব প্রতিমা ধীরে ধীরে সাফল্যের ওপরে চড়ছে দেখে হিংসা করা। সত্যিকারের প্রেমিক কোনোদিনও তার প্রেমিকা, তার ভালোবাসা মানুষটা যদি ওপরে যায়, মানে ওপরে মিন্স কেরিয়ারের ওপরে, তার থেকে বড় কিছু হয়, হিংসা করে না। হিংসা তারাই করে যারা কোনোদিন ভালোবাসেনি। দেব চন্দ্রিমা অটোমেটিক্যালি ওপরে উঠছিল এবং সে দিনে রাত্রে খাটছিল এই ভালোবাসা মানুষটাকে ভালো রাখার জন্য। তাকে নিয়ে ফরেনে যাবে ঘুরতে, মালদ্বীপ ট্যুর, যেটা কিনা হাইয়েস্ট পপুলার ব্লগের মধ্যে আসছে, সেখানে গিয়ে গেল এবং সেই ঘোরার জন্য যে টাকা লাগবে, যেহেতু তার টাকার হিসাব একটু একটু মা জানতো, তাই সে দিনের পর দিন মেদিনীপুরে মাচার নাচ মানে শোগুলি করত, বিভিন্ন শো করে টাকা জমাতো, আর সেই টাকাটা ওর যে সিরিয়াল বা অন্য কিছু করে যে টাকা রোজগার করতো, কারণ ব্লগের জন্য তো কোনো টাকা পেতো না, ব্লগের জন্য শুধু পেতো প্রেম। আই লাভ ইউ ডার্লিং, আই মিস ইউ ডার্লিং, আই কিস ইউ ডার্লিং, এটা ছিল পারিশ্রমিক। আর সেই পারিশ্রমিকের বিনিময়ে, জাস্ট মুখের পারিশ্রমিক, সেই পারিশ্রমিকের বিনিময়ে ওরা ওদের ইমোশন, ওদের শরীর, ওদের মন এবং অর্থ এই টক্সিক বক্সকে দিয়ে গেছে। দিনের পর দিন ক্যাফেতে গেলে পরে কোনো দিন, সাধারণত ছেলেরা যখন কোনো মেয়েকে রেস্টুরেন্টে বা কফি শপে নিয়ে যায়, ছেলেরাই বিল পেমেন্ট করে, কিন্তু এখানে নাকি তিনজনেই বলল উল্টোটা, গিফট মেয়েরা করতো। ওর ব্লগে মেয়েরাই ছিল প্রপ। হ্যাঁ, একটা ডগ দেখালো, মানে ওদের পোষ্য ছিল একটা পেট, সেই পেটটা নেই, সেই পেটের প্রতিও কিন্তু কোনো রকম নাকি ওর ভালোবাসা ছিল না, সেটাও নাকি অনলি মাত্র কন্টেন্টের জন্য সেই পেটকেও ইউজ করেছে, পেটটাকে ভালোবাসতো দেবচন্দ্রিমা। প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায় হাউ টু ইউজ গার্ল। সত্যি আমরা মেয়েরা যতই বলি না কেন, আমরা ভীষণ হার্ড, ভীষণ রাফ, তো কোথাও যেন একটু মিষ্টি মিষ্টি কথা শুনলে আমরা গলে যাই, আর সেই গলাটাই আমাদের কাল হয়ে যায়। হ্যাঁ, আমরা সাপোর্ট সিস্টেম খুঁজতে গিয়ে ওদের হাতটা এইভাবে জড়িয়ে ধরি। দেবচন্দ্রিমা, কিরণ, প্রিয়াঙ্কা, ওরা সবাই কিন্তু ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, ওরা কিন্তু ইকোনমিক লিবার্টি আছে, তারপরেও কিন্তু ওরা এই ছেলেটা এবং এই ছেলেটার থেকে ওদের রোজগার, তিনজনের রোজগারই বেশি, তিনজনেরই রোজগার এই ছেলেটার থেকে বেশি, তারপরেও তিনটে মানুষই এই ছেলেটাকে আঁকড়ে ধরেছিল একটু মিষ্টি কথা, একটু মিষ্টি ব্যবহার। সবচেয়ে অবাক লাগলো দেব চন্দ্রিমার মতো একটা মেয়েকে, যে হয়তো রাফ অ্যান্ড টাফ, যেটা সে বলছে সময়ের গতিতে হয়েছে, প্রথম দিকে টাফ হয় নাই, ধীরে 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 রাফ অ্যান্ড টাফ হয়েছে, আর সেই রাফ অ্যান্ড টাফ হতে হতে নিজেকে শিখরে তুলেছে, কারণ জেদ, এবং ওর সম্বন্ধে ওরই মার কাছে মিথ্যে কথা বলতো। রাত 10টার পর ও ফোন সুইচ অফ করে দিত, ও মাকে বলতো আমার কাজ আছে, ও বলতো ঘুমাতে গেছে, কারণ ও যেত শো করতে অনেক দূরে। কেন যেত শো করতে যেত টাকা জমানোর জন্য। টাকা দিয়ে কী করবে? এই ছেলেটাকে নিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিদেশ ট্যুরে যাবে, এই ছেলেটাকে বিভিন্ন বড় বড় হোটেলে রাখবে। আর সেই ছেলেটাই তার মাকে ফোন করে বলেছে আপনার মেয়ে রাত্রিবেলায় বাড়িতে থাকে না, জিজ্ঞেস করুন ও কোথায় কোথায় থাকে, যেটা কিনা পরে, কারণ ওর ঘরে যে ওর নমিতা দিয়েছে তো জানে ও কোথায় গেছে, নমিতা দিকে সব কিছুই বলেছে। তো এই রকম কথা। তা শুধু তাই না, তার যা বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, তাদের কাছে বসে বসে তারই গার্লফ্রেন্ডদের নামে নোংরা নোংরা কথা বলা, ভাবা যায়? স্যাডিস্ট শুনেছি, একটা ছেলে এরকম স্যাডিস্ট হয়? হ্যাঁ, এরকম ছেলে প্রচুর আছে, এরকম পুরুষ প্রচুর আছে। শুধু এইগুলি না, ও অনেক মিথ্যে কথা বলে, প্রতি স্টেপে মিথ্যা কথা বলা, প্রতি স্টেপে
একটা মেয়েকে হিউমিলিয়েট করে মাটির সাথে মিশিয়ে দেওয়া, যখন দেখে মেয়েগুলিকে পারে না, কারণ ওরা তো অলরেডি একটা ফেস ভ্যালু একটা কিছু নিয়ে দাঁড়িয়ে গেছে। ও এমনও বলেছে ওর দিদিকে ফোন করে, তোমার বোনের বিশাল নেশা, কিসের নেশা সেটা বলেনি, বিশাল নেশা বলেছে। এখন এই কথাটাই হ্যাঁ আমার নেশা নিজের নামটা দেখিয়ে দেওয়া, আমার নেশা যে হ্যাঁ দেখ আমি নিজে একটা বাড়ি করেছি, আমার নেশা কাজ করে নিজের প্রতিষ্ঠা দেওয়া। সবচেয়ে ভালো লাগলো যে দেবচন্দ্রিমা ভিডিওগুলি এখন পর্যন্ত ইউটিউবে আছে, তাই এইবারও আইনি ব্যবস্থা নেবে এবং যতক্ষণ পর্যন্ত ও ডিলিট না, শুধু তাই না, ওর কিছু জিনিসপত্র যেটা ও গিফট করেছিল ওর কাছে সবই রেখে দিয়েছে। নিজে কোনো গিফট দিত না, নিজে খালি ইউজ করত। ওটাই বলল যে টাকার হিসাব যদি চাওয়া হয়, শুধু ফরেন ট্যুরগুলি না, এছাড়াও যে টাকার হিসাব, বিভিন্ন ব্লগে যে মুখ দেখেছে এবং ওর যে পপুলার ভিডিওগুলি আছে সবগুলি কিন্তু এদের সাথে, ইনফ্যাক্ট ওদের ওদের সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে পরে মাই ফার্স্ট ব্লগ অন মাই লাভ স্টোরি, আওয়ার লাভ স্টোরি, রিপ্লাই অন এলিগেশন, এরকম দেখুন গিয়ে লাস্ট 3 দিন আগে 4 দিন একটা রিপ্লাই অন মাই এলিগেশন, যে এলিগেশনটা কিরণ লাগিয়েছিল সেটাতে 5 লাখের উপরে ভিউজ, 10 লাখ 12 লাখ, ইনফ্যাক্ট ওই যেটা গেছিল একটা ওই ইসেতে বোধ হয় ইউটিউব মিট আপ, যেখানে সৌমালি বঙ্গাই সবাই গেছিল, সেখানে ওকে অ্যাঙ্কার জিজ্ঞেস করেছিল দেবচন্দ্রিমাকে যে তুমি কেন এখন ওই ব্লগিং আর করো না, ওই ব্লগটা কি ছিল, তখন বলেছে এটা আমার এক্স বয়ফ্রেন্ডের ব্লগ ছিল। সেই কথাটাকে নিয়েও দেবচন্দ্রিমা রিকোয়েস্ট করেছিল যে তুমি এটা নিয়ে আর ভিডিও করো না, এইটাকেও কন্টেন্ট করে 5 লাখ ভিউজ কামিয়ে নিয়েছে। মানে মেয়েগুলি কিছুই ছিল না, ওর মতো একটা নিষ্কর্মার রোজগারের রাস্তা ছিল। তারপর তাও দেবচন্দ্রিমা নিজের গায়ে ওরা কলঙ্ক মেখেছে সবাইকে, এ তো এরকম খারাপ, এ তো অন্য পুরুষের কাছে মুভ অন হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, অনেক কিছু বলেছে। ফট করে যখন মুভ অন হয়ে যায় মেয়েগুলি তখন পারে না, এবং তখন সে যুদ্ধটা করতে পারে। কিন্তু সে কোনোদিনও দেবচন্দ্রিমা এটাই বললো, আমি কোনোদিনও কোনো খারাপ কথা বলিনি, একটা কথাই বলেছি যে কিছু একটা ভালো লেগেছিল বলি তো ভালোবেসেছিলাম, হয়তো কোনো জায়গায় আমরা বনেনি তাই আমি আলাদা হয়ে গেছি, কিন্তু এখন আর ওর খারাপ লাগাগুলি কি কারণে খারাপ লেগেছে, কেন ব্রেকআপ, আমি দেখেছি ভিডিওটা, বলবো না। কিন্তু ও কিছু বলেনি, কিন্তু ছেলেটা কনস্ট্যান্টলি এলিগেশন দিয়ে গেছে এবং কাদা ছিটাতে সারা শরীরে, এটা দেবচন্দ্রিমা সারা শরীরে কাদা মানে মেখেও বসেছিল। এবং বিগত 4 বছর ধরে 2020 ছাড়াছাড়ি হচ্ছে, 21 ছাড়াছাড়ি হয়েছে, 21 থেকে আজ 25 4টা বছর ধরে ওর শরীরে এই কাদাগুলি মাখা আছে। না ওকে ঠকিয়েছে ও চলে, অথচ ঠকিয়েছে ছেলেটা। তারপর দেবচন্দ্রিমার কাছ থেকে সরে যাওয়ার জন্য বাহানা করে প্রিয়াঙ্কার কাছে গেল, এবং প্রত্যেকের কাছে একরকম, একজনের কাছে যেতে গেলে প্রাক্তনের বদনাম করতে লাগবে, ও আমাকে ঠকিয়েছে, ও আমাকে ডিচ করেছে, ও আমাকে চিট করেছে। আজকে প্রিয়াঙ্কা মুখ করলো যে আমাকে তো বলা হয়েছিল এই ফরেন ট্যুরগুলিতে আমি টাকা দিয়েছিলাম। এখন ওরা 3 জন এক হয়ে যাওয়ার পর অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের খুব ইজি হয় যখন কোনো পুরুষ আমাদের জানো তো ওই মহিলাটা খারাপ, ও আমাকে ঠকিয়েছে, কিন্তু আজকে প্রিয়াঙ্কা বলে দিলাম, জানতাম না, আজকে জানতে পারলাম যে মালদ্বীপ ট্যুরের টাকা সমস্ত ফরেনে যতবার গেছে বা যে কোনো বাইরে ঘুরতে গেছে সমস্ত খরচ দেবচন্দ্রিমা দিয়েছে। অথচ প্রিয়াঙ্কার কাছে বলা হয়েছিল যে দেবচন্দ্রিমাকে ঠকিয়েছে, দেবচন্দ্রিমার ট্যুরের খরচ মানে ও দিয়েছে, কিন্তু কোনোদিন কোনো জায়গাতে প্রিয়াঙ্কার ক্ষেত্রে কোনো ক্যাফেতে কোনো জায়গাতে খরচ দিত না। সুন্দর কথা প্রিয়াঙ্কা বলল, 2 দিন আগেও যাকে আমি জানতাম বয়ফ্রেন্ড, হঠাৎ করে কথা নেই বার্তা নাই, 2 দিন পরে দেখি মানে আমাকে দেখে মুখ দিয়ে চলে যাচ্ছে, মানে ইগনোর করার একটা কারণ হতে পারে। আর তারপর যাকে প্রিয়াঙ্কা বিয়ে করেছে সে ছিল তার বন্ধু। পরে প্রিয়াঙ্কা যখন আউট হলো, ওকে বিয়ে করে সবাই বলছে যে সে বন্ধু নাকি চিট করেছে, তার জন্য নাকি ও ওকে ছেড়েছে, কিন্তু না, প্রিয়াঙ্কার সাথে ক্লোজারটা ওই দিয়েছিল, প্রিয়াঙ্কার সাথে কোনো সম্পর্ক নেই। ডাইনিং টেবিলে বসেছিল, প্রিয়াঙ্কা হা হো করে কাঁদছিল, তখনও মাটন খেতে খেতে বলছিল আমি তো বলেই দিয়েছি ওর সাথে কোনো সম্পর্ক নেই। তারপরেও কিন্তু প্রিয়াঙ্কার যে এখন হাজব্যান্ড তার সাথে তার বন্ধুত্ব ছিল, এবং তারা দুজনে অনেক ব্লগ টক করেছে। অনেক দিন পরে প্রিয়াঙ্কার সাথে তার সেই বন্ধুর দেখা, প্রেম, ভালোবাসা, বিয়ে, এবং বিয়ে হয়ে যাওয়ার পর দেখলো এই সুযোগ, এখন এটা নিয়ে ভিডিও করি, দেখে নাও আমার বন্ধু আমাকে চিট করেছে এবং এই মেয়েটাকে আমি ছেড়েছিলাম ও চিট করার জন্য। আসলে চিট যদি করতো তাহলে সেই বন্ধুর সাথে কী করে ভিডিও করতো? চিট তো হয়নি, ব্যাপারটা অনেক দিন পরে হয়েছে।
ওদের ছাড়াছাড়িটা আগে হয়েছে, ছাড়াছাড়িটা আগে হয়ে যাওয়ার পর তারপরে যখন কয়েক মাস পরে সঙ্গে ওরা আবার কারোর সাথে পরিচিত হয়েই ছিল, দেখা কথা সব কিছু বলা হলো, কারণ ওর বন্ধুরাও ধীরে ধীরে সব ফিল করেছিল যে ও কীভাবে চিট করে, কিভাবে কোনো এক বন্ধুকে দিয়ে এডিটিং করিয়ে, এডিটিং শিখে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া, কাউকে দিয়ে স্ক্রিপ্ট লিখে তাকে ছুঁড়ে, নট অনলি গার্লস, মেলদের মধ্যেও অনেককে নাকি তারাও নাকি ভিডিও করবে, তারাও নাকি সামনে এগিয়ে আসবে, তারাও নাকি টক্সিক বক্স হু বিকামস নাও গার্বেজ বক্স। হ্যাঁ, তো তাদের সাথে কি করেছে সেগুলিও ওরাও মুখ খুলবে। সবচেয়ে বড় কথা, কোনো বন্ধু মহলে বা কোনো জায়গায় বন্ধুর সাথে আড্ডা মারতে বসে প্রাক্তন গার্লফ্রেন্ডদের বডি নিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে, জেস্টার নিয়ে, কিভাবে কে চলে, কিভাবে কে হাঁটে, এগুলি নিয়ে কথাবার্তা, তো এটা কি কোনো ভদ্র ঘরের ছেলে করতে পারে? কেউ ভদ্র ছেলে করতে পারে? আমার তো মনে হয় না। দেবচন্দ্রিমা বলেছে ওর এখন সামনে 3টা প্রজেক্ট আছে, 3টা প্রজেক্টে যত টাকা লাগবে পুরো টাকাটাই দরকার লাগলে লিগেলের জন্য খরচ করবে, লিগেলের জন্য খরচ করবে। কিন্তু ও যে জিনিসগুলোর কাছে আছে বা যে টাকাটা অ্যাকচুয়ালি ও পায়, ওর ব্লগ ও শেয়ার করেছে, তো তাহলে শেয়ার করলে সেই ব্লগ থেকে রেভিনিউ, আমাদের কিন্তু একটা নিয়ম আছে, যেরকম আমরা ইয়ারলি রেভিনিউ দেখতে পাই। 2021 পর্যন্ত ছিল, 2020-এ কত রেভিনিউ, 19-এ কত রেভিনিউ, 21-এ কত রেভিনিউ, সেই রেভিনিউর অ্যাটলিস্ট 50% যদি নাও দেয়, 30%ও যদি হয়, যেহেতু ও ব্লগিংয়ে ওর মুখ দেখানো হতো, ওকে কিছু করা হতো সব কিছু, এবং ট্যুরে যে গেছিল, ট্যুরের যে বিলগুলি ছিল সেই বিলগুলিও তো আছে, তাই ঘোরারও শেয়ার 50-50 হওয়া উচিত ছিল। সবটুকু টাকা যদি চায় তাহলে তো টক্সিক বক্স এবার একদম নাঙ্গা বক্সে ঘুরবে, কারণ এত টাকার হিসাব এখন হয়তো দেব প্রতিমা চাইবে, কারণ বলেছে ও করবে। আর এদিকে প্রিয়াঙ্কা ধমকে দিয়েছে যে শুধু এবার আমরা 3জনে মিলে একসাথে এক ফ্রেমে এসে বলবো না। প্রিয়াঙ্কার সঙ্গে রিলেশন থাকা সত্ত্বেও ও তখন কিরণের সাথে কথা বলতে শুরু করে দিয়েছিল, এবং প্রিয়াঙ্কাকে মানে যে বলেছে 2 সপ্তাহ 3 সপ্তাহ অসুস্থ প্রেম, 2 সপ্তাহ কোনো কথা নেই, হঠাৎ করে 1 মাস পরে হ্যালো কেমন আছে, এটা প্রেম হয়? 3 সপ্তাহের সাথে কথাই নেই, হঠাৎ করে মনে হলো মাঝরাতে হ্যালো হাই কেমন আছো, এটা তো হয় না। এভাবে প্রেম হয়? দেখেও চিনলাম না, কল করলেও কল ডিক্লাইন করে দেওয়া হতো, এটা প্রেম হয়? কোনো প্রেমিক প্রেমিকার কল ডিক্লাইন করে? আর ডিক্লাইন করলে পরে মিসড কলের উত্তর দেয় না? কেন কল করেছে জিজ্ঞেস করে না? কারণ ভালোবাসা তো ছিলই না। কারণ প্রিয়াঙ্কার প্রয়োজন তখন ফুরিয়ে গেছে, তখন তার জীবনে এসেছে কিরণ। কারণ একটাই কারণ, এদেরকে আনার, বিভিন্ন নতুন নতুন মুখ, নতুন নতুন ফেস, ভিউজ আপ, চ্যানেল আপ। প্রিয়াঙ্কার থেকে তখন সরে গেল, প্রিয়াঙ্কার থেকে তো ফিরে, কিন্তু প্রিয়াঙ্কার থাম্বনেল দেখিয়ে প্রিয়াঙ্কাকে মানে ভিডিও করতে ছাড়েনি, অথচ প্রিয়াঙ্কা কিন্তু এরা কিন্তু কোন নাম দেয়নি, ওরা টক্সিক বক্স, গার্বেজ বক্স, এগুলি চ্যাটার বক্স, এরকম চিটিং বক্স, এরকম নাম দিয়ে ওরা বলছে আপনি তো আমার থাম্বনেল লাগিয়েছেন, আমি তো থাম্বনেল। সবচেয়ে বড় কথা যে রিলেশনটা একসময় ওরা সবসময় প্রেমে পড়লে বা হাজব্যান্ডদেরকে তুই তুই করে বলে, সেখানে দাঁড়িয়ে আজকে সেই তুইটা কিন্তু তুই এতে নেই, এখন আপনি। কিরণও আপনি বলছে, প্রিয়াঙ্কা বিষয় বলছে আমি তুই বলছি, কিন্তু দেব প্রতিমা আপনিই বলেছে। এবং একটা মেয়েকে নিয়ে দেবচন্দ্রিমাকে শুধু বাইরে তো খারাপ করেছে, ওর মার কাছে খারাপ কথা, ওর দিদির কাছে খারাপ কথা, আর সেই মেয়ের টাকাতেই ঘোরাফেরা আনন্দ। সেম থিং প্রিয়াঙ্কার ক্ষেত্রে তো সোশ্যাল মিডিয়াতে খারাপ করেছে, সব বন্ধুদের কাছে খারাপ খারাপ কথা বলা নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে। এবার আসলো প্রিয়াঙ্কা একটা কথা বলেছে, আমার গায়ে হাত তুলতে কোনোদিনও সাহস তুমি করো, খালি একদিন বোধহয় এমন মানে একটুখানি এরকম করেছিল, হাতটাও ধরে ফেলেছে, বলে হাত তুলে তো খবর ছিল। কিন্তু দেব চন্দ্রিমা এবং আমাদের কিরণ দুজনেই কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, আর কিরণের কাছে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের প্রুফও আছে। আর একটা সুন্দর কথা বলেছে প্রিয়াঙ্কা, যে তোর কোনো জিনিস আমি চাই না, নেগেটিভ এনার্জি, তোর জিনিসগুলি মমতা আশ্রমিতে বলবো না, কারণ এতটাই তুই নেগেটিভ, সেই বাচ্চাগুলির কাছে বা যার কাছে মমতা আশ্রমে নেগেটিভ যাবে। এমনকি ভিডিওটা করার পর বলেছে আমাকে এখন স্নান করে পুজিতে লাগবে, কারণ আমি নোংরাটাকে নিয়ে কথা বলেছি। ঘেন্নার মাত্রাটা কতটা হতে পারলে একটা লোক যাকে একসময় সে ভালোবেসেছিল তাকে নিয়ে কথা বলেছে বলে স্নান করে পুজিতে লাগবে, এতটাই ঘেন্না। এবং এটা দেবচন্দ্রিমা বলেছে, সে কোথায় কোথায় বসে থাকতো, কোন কোন জায়গায়, এটা বলেনি, টেনে আনতে লাগতো, ওদের সঙ্গে মিশিও না, ওদের কাছে যেও না, তুমি আমার বয়ফ্রেন্ড, তুমি আমার বয়ফ্রেন্ড, এরকম বলে বলে আনতে লাগতো। সে সবসময় নিজের চরিত্র নিয়ে গর্ববোধ করে, তার চরিত্র যে কতটা ভালো এটাতে দেবচন্দ্রিমা বলে দিল, এবং সেম কথা প্রিয়াঙ্কা বলে দিল। সবচেয়ে বড় কথা,
কোনো গার্লফ্রেন্ডের কাছে এগোনোর আগে প্রাক্তন গার্লফ্রেন্ডকে ছোট করে তার নামে, মানে সে ডিস্ট হয়েছে, তার সাথে খারাপ হয়েছে, সে ভালো ছিল, তার ভালোবাসাতে ভুল ছিল না, মানে ইমোশন নিয়ে খেলতে লাগবে, তো করুণা পেতে লাগবে, সিম্পেথি গেইন করতে লাগবে। সিম্পেথিটাই আলটিমেটলি গিয়ে প্রেমে টার্ন করে। যে কোনো ব্যাপারে ওই সিম্পেথি নিয়ে, দেবচন্দ্রিমার সাথেও সিম্পেথি নিয়েই প্রেমে পড়েছে, প্রিয়াঙ্কার সাথেও সেম। চন্দ্রিমা ছেড়ে চলে গেছে, হ্যান না ত্যান না, টাকার পিছে ছুটছে, বড় নায়িকা হয়ে গেছে, হ্যান ত্যান বলে আমাকে চেনে না, পেছন দিয়েছে, এরকম করে বলে টলে। হ্যাঁ, প্রিয়াঙ্কার ক্ষেত্রে তো আমাকে ডিচ করেছে, আমাকে আমার ফ্রেন্ডের সাথে চিট করেছে, এগুলি বলেছে। আর বারবার একটা কথা প্রথম সবাইকেই বলে যে হ্যাঁ কেন ব্লক করবে না, ব্লক চ্যানেল খুলবে না। যখনই ওরা ব্লক চ্যানেল খোলে তখনই ওর মুখ কালো হয়ে যায়। প্রথম দিকে বলে খোলো খোলো খোলো, কিন্তু যখনই ওরা নিজের চ্যানেল খোলে, এটা কিনা দেবচন্দ্রিমাও খুলেছে, যেটা কিনা প্রিয়াঙ্কাও খুলেছে, কারণ ও চায় না, ও সবসময় এটা মনের কথা থাকে না। হ্যাঁ হ্যাঁ খোলো, মুখের কথা বলে, কিন্তু মনের কথা তুমি আমার নিচে থেকে কাজ করবে, কিন্তু এরা কেউই নিচে থাকার মতো মানুষ না। ওরা লক্ষ্মী, ওদের টাকায় খাচ্ছে, ওদের দেওয়া জ্যাকেট, ওদের দেওয়া জিনিসগুলি পড়ছে, যেটা প্রিয়াঙ্কা বললো, তোকে যে জ্যাকেটগুলি দিচ্ছে এগুলি পরে পরে বেড়াচ্ছিস, লজ্জাও নেই। ঠিক কথাই, প্রেমিকাগুলিকে ছেড়ে দিয়েছে, কিন্তু প্রেমিকাগুলির ভিডিওগুলি এখনো চ্যানেলে রেখে দিয়েছে। ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দিয়েছে রিলসগুলি, কারণ ওখান থেকে মনিটাইজেশন না, কিন্তু ইউটিউব থেকে টাকা পায়। এগুলি 3 জনের ভিডিও এখনো আছে। তারপর এই ওদের দেওয়া ড্রেস পরছে। লাস্টলি দেবচন্দ্রিমা একটা ওয়ার্নিং দিয়েছিল যে দ্রোণ আর যেই মাইকটা আছে, যেটা কিরণ দিয়েছিল, কিরণও বলেছিল ফেরত দাও, দেবচন্দ্রিমাও বলেছিল 24 ঘন্টার মধ্যে ফেরত দিবি, তাহলে দেখবি কি করে, কিন্তু ও ফেরত দেয়নি। কিরণকেও কিছু দেয়নি, কাউকে কোনো ফেরত দেয়নি, কারণ ও তো ফেরত দেবে না, ওর তো ইগোতে আছে, কারণ ওর বাড়িতে লয়ার আছে, তাই লয়ার নিয়ে চিন্তা করে না। কিন্তু এখন দেবচন্দ্রিমা যখন ফাইট করবে, ভরসা আছে। প্রিয়াঙ্কা অন্যভাবে ফাইট করবে না, কিন্তু প্রিয়াঙ্কা যদি কিরণ ওকে ডাকে, কিরণ যদি ফাইট করে, এই উইটনেস হিসাবে বা কোনো প্রুফ দেওয়ার জন্য কীরকম ভাবে ওকে ঠগিয়েছে, এবং প্রিয়াঙ্কার সাথে শুভ্রজিতের কোনো রিলেশন ছিল না যখন কিনা ওরা একসাথে প্রেম করত। পুরোটাই এই মানে প্রেম লীলাটা, এই প্রেম খেলাটা শুরু হয়েছে অনেক পরে। এই প্রেম লীলা, প্রেম খেলা অনেক পরে শুরু হয়েছে, যখন ও হাওমাও করে কাঁদছে, ওকে ছেড়ে চলে গেছে, সেই ছেলেটা হো হো করে হাসছে, মাটন খাচ্ছে, বলছে ওর বন্ধুদেরকে ও যখন কাঁদছে তোরা তখন বসে বেবিসিটিংয়ের কাজ কর। একটা মানুষ এটাকে ভালোবেসেছিল, স্বপ্ন দেখেছিল বিয়ে করার, সে কাঁদছে আর অপর পক্ষে মাংস কাচ্ছে, বলছে বেবিসিটিংয়ের কাজ কর। মানুষ পারে? এই যে মিথ্যা প্রেমিকগুলা আজে বাজে জায়গায়, মানে বাজারে আজারে ঘুরে বেড়াচ্ছে, এই মিথ্যা প্রেমিকগুলিকে কিন্তু ধরতে লাগে। আমি তোমার 3 জনকেই বলবো, 3 জনই তোমরা এক হয়ে এমন শিক্ষা দাও, ভবিষ্যতে কোনো পুরুষ মানুষ যেন কোনো মহিলার সাথে খেলতে সাহস না পায়। হ্যাঁ, এই যে ওরা খেলে প্রতিনিয়ত, ওরা শুধু আমাদেরকে খেলনার বস্তু, ভোগ্যের বস্তু বলে। এখানে তো শুধু খেলনা না, ভোগও না, রোজগারের বস্তু, প্লাস এদের টাকা নিয়েই ওরা বাড়ি ভাড়া করেছে, ওরা জিনিসপত্র কিনেছে, সেই বাড়িতে সেও থাকছে, ওরা গিফট দিচ্ছে, সেই গিফট নিয়েও ঘুরে বেড়াচ্ছে, ওরা ড্রেস দিচ্ছে, মানে সব কিছু ওদের কাছ থেকে নিয়ে ও দিব্যের মানে সব কিছু নিয়ে, মানে সম্পূর্ণ ফ্রি লাইফ। রোজগারও ওদের দ্বারা হচ্ছে, কাপড় চোপড় জিনিসপত্র ওদের থেকে নিচ্ছে, খাওয়া দাওয়ার থেকে পাচ্ছে, ওদের ঘরে থাকছে, সব কিছু মিলিয়ে ও রাজা বাদশার লাইফ। তারপর লাস্টলি মেয়েগুলি চলে গেলে, কেন মেয়েগুলি চলে গেল? সুন্দর কথাটা প্রিয়াঙ্ক বলেছে, তোর তো নিশ্চয়ই 4th নাম্বার ঠিক হয়েছে, কারণ একজন চলে যাওয়ার মানে আভাস দেওয়ার আগেই আর একটা 4th নাম্বার মোটামুটি ঠিক করে রাখে। প্রিয়াঙ্কার সঙ্গে থাকাকালীনই কিরণের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছিল, হতে পারে এখন 4th নাম্বার গুটি গুটি পায়ে আসছে, তাকে তুই তোর দুটো সাইড দেখাবি। দুজনেই বলেছে অন অ্যান্ড অফ দুটো সাইডই দেখাতে। এই কথাটা কিন্তু দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা, সবচেয়ে বড় 3 জন 3 জনকে চেনে না, 3 জন 3 জনের বন্ধু না, 3 জনের সঙ্গে যা কিছু ঘটেছে মিলে গেছে, এবং প্রত্যেকের কাছে তার প্রাক্তনের বদনাম। যে মালদ্বীপে গেছে, ও টাকা দিয়েছে, ওর টাকা মানে এই গার্বেজ বক্স টাকা দিয়েছে, আসল কথা সবটাই দেবচন্দ্রিমা দিয়েছে। এখন সবগুলি মিথ্যা যে বলেছে, এগুলো ছেলেদের একটা ব্যাপার থাকে, ইমোশন প্রথম স্টার্টিংয়ে, না আমার শরীর ভালো না, আমার হ্যান না, এমন করে একটা দুঃখ কাহিনী, আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, এমন কিছু করে 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 একটা মানে প্রেমিক হওয়ার চেষ্টা করে কোনো মিথ্যা সিম্পেথি নিয়ে। এবং মিথ্যা সিম্পেথি নিয়ে এটা আরও একটা কিছুদিন আগে একজন ফিল্ম স্টার দেখেছিলাম, সে জাস্ট অ্যাফেয়ার করছিল,
তারও এক কথা ছিল যে তার সে যার সাথে অ্যাফেয়ার করছে সে নাকি বলেছে সে তার স্ত্রী তাকে মানে ভালোবাসে না, স্ত্রী তার সাথে অশান্তি করে, স্ত্রী মানে তার সাথে কোনো সম্বন্ধ রাখে না, কোনো কিছু না। তো এরকম করে স্ত্রীকে বদনাম করে সে গার্লফ্রেন্ডের কাছে গেছিল। তারপর কিছুদিন পরে সে গার্লফ্রেন্ডের বদনামও অন্য একজন শুরু করে দিয়েছিল। যাদের একে হয় না তাদের সত্তরও হয় না, চরিত্র খারাপ তারা বারবার, যে কতবার কেউ জানে না। তাই এখানে এই টক্সিক বক্স যে কতটা নোংরা, এবং তার সাবস্ক্রাইবার 260 থেকে 247 চলে এসেছে। তাই এইভাবেই মানুষ পারে মানুষকে একদম ডাউন করে দিতে, যে মেয়েরা খেলনা নয় আর মেয়েদেরকে নিয়ে আর খেলা যায় না। সমস্ত মহিলা ভিউয়ার্স যদি বয়কট করে দেয় তাহলেই কিন্তু বুঝবে, কারণ ও বলেই দিয়েছে ওর কাছে অন্য কোনো রোজগারের রাস্তা নেই। তবে হ্যাঁ, একটা বিশাল অ্যামাউন্ট ও অলরেডি রোজগার করে ফেলেছে। 10 লাখ 12 লাখ যে ভিউজগুলি হয়েছে মেয়েগুলিকে নিয়ে, তো ভালো একটা অ্যামাউন্ট নিয়েছে। এবং ওর কোনো ভিডিওই ওর একা করলে চলেনি। যখনই পাশে কোনো মেয়েকে নিয়ে কোনো ভিডিও করেছে বা মেয়েদের জন্য ভিডিও করেছে তখনই কিন্তু ভিডিওগুলি চলেছে। আর যে ভিডিওটা সম্পূর্ণ একা হাসেদা সেই ভিডিওগুলো কিন্তু চলেনি। তাই মেয়েরা নিজেদের একটু শক্ত হওয়া উচিত, যেটা দেবচন্দ্রিমা সবসময় বলছে যে আমি প্রচণ্ড শক্ত হয়তো সময়ে করেছে, কারণ সব কিছু তোর নামে করে দিয়েছিল। ও বাড়ি কিনলো, সেটাও ভেবেছিল যে আমি একসঙ্গে থাকবে। ও সব কিছু নিজের নামে করেছে, নিয়ে চেষ্টাই করেছে এবং খাটনি। এখনও কলকাতা এসেছে, 3টে প্রজেক্টের কাজে এসেছে। তারপরও বলছে যদি কিরণের প্রয়োজন হয় ওকে সাপোর্ট দিতে রাজি, প্রিয়াঙ্কা রাজি। এখন কিরণ কি করবে? তবে দেবচন্দ্রিমা নিজে একটা লিগেল অ্যাকশন নিচ্ছে, কারণ এই কথাটা প্রিয়াঙ্কাও বলেছে যে ওর চ্যানেলে যে ওদের ভিডিওগুলি আছে, ওর চ্যানেলে যে এই মেয়েগুলির ভিডিওগুলি আছে, যেহেতু মেয়েগুলির সম্পর্ক নেই, তাহলে কেন সেই ভিডিওগুলি দিয়ে এখনও ভিডিও থেকে যে রেভিনিউ জেনারেট হচ্ছে সেগুলি কেন রাখবে? টাকা তোদেরকে দেয়নি, প্লাস এখনও রেখে দিয়েছে, সরে যাওয়ার পরও রেখে দিয়েছে। তাই সেই ভিডিওগুলো ডিলিট করার জন্য প্রিয়াঙ্কা এবং দেবচন্দ্রিমা দুজনেই কিন্তু আওয়াজ উঠিয়েছে। কিরণও বোধহয় আওয়াজ উঠাবে। এইভাবে যদি কোনো মেয়ের কোনো ক্ষতি হয়, বাকি মেয়েরা পাশে এসে দাঁড়ায়, তাহলে তো মুঠি হয়ে যায়। দেখো ওরা 3জনে মিলে এখন এই টক্সিক বক্সের কীভাবে ব্যান্ড বাজাবে, এটা টক্সিক বক্স ভাবতেও পারেনি। কিরণ অনেকটা স্থির দিচ্ছিল সে কিরণ এভাবে রিয়্যাক্ট করবে। না তো দেবচন্দ্রিমা কোনো রিয়্যাক্ট করেছিল, না তো প্রিয়াঙ্কা রিয়্যাক্ট করেছিল। প্রিয়াঙ্কা তো মানে যথেষ্ট গালিগালাজ খেয়েছে ভিউয়ার্সের কাছ থেকে। তাই এরা দুজনেই নিজেদের গায়ে কালি মাখিয়েছে, কিন্তু সেই মানুষটাকে এই ইমেজ ক্লিয়ার বক্সের ইমেজটা ক্লিয়ার রেখেছিল। ইমেজ ক্লিয়ার বক্সের কিন্তু ইমেজের দাগ দিতে দেয়নি। ওরা আওয়াজও উঠায়নি, কিন্তু কিরণ আওয়াজ উঠাতে এই দুটো মেয়েও কিন্তু কোথাও না কোথাও সাহস পেল যে হ্যাঁ, এবার আমাদেরও কিছু বলতে লাগে বা আমরাও কিছু বলবো। কিরণ আওয়াজ উঠাতে এটা কিন্তু ওরাও করতে পারলো। এইভাবে আমরা যখন কোনো পুরুষের একদম ইমোশনের খেলনা হয়ে যাই, আমি সমস্ত ইয়াং গার্লদের বলবো খেলনা হয়েও না, নিজের প্রেম করো, লাভ ইজ ব্লাইন্ড, অন্ধ হয়েও না। এই জায়গাটা বন্ধ রেখে প্রেম করো না। একটা মানুষের চরিত্র মোটামুটি 15 থেকে 20 দিন মিশলেই বোঝা যাবে। যে মিথ্যে কথা একবার বলে সে মিথ্যে কথা বারবার বলতে পারে, যে মিথ্যা সিম্পেথি নেয় সে বারবার মিথ্যা সিম্পেথি দিতে পারে। কখনো নিজের রোগ নিয়ে, কখনো পরিবারের রোগ নিয়ে, এরকম মিথ্যা সিম্পেথি অনেক থাকে। আর যেই লোকগুলো টাকা নিয়ে খেলে বারবার নিতে পারে, বারবার। কফি শপে যাওয়ার পর যদি কোনো প্রেমিক কাউকে ওই কফি না খাওয়ায়, একবার ঠিক আছে গার্লফ্রেন্ড খাওয়ালো, সেকেন্ড টাইম কিন্তু বয়ফ্রেন্ডেরই খাওয়ানো উচিত। তারপর যদি না খাওয়ায় বা তোমাকে কোনো কিছু গিফট দিল না, তোমার থেকে গিফট বারবার নিল, একবার নিল, দুবার নিল, থার্ড টাইম নো গিফট, বুঝে নেওয়া উচিত যে লোকটা কতটা কঞ্জুস, কতটা মিথ্যাবাদী, কতটা জোচ্চোর। সেই ধরনের লোকদের কাছ থেকে এই যে মানে প্রেমের প্রথম 2 মাসে একদম ঢোলুঢুলু প্রেমে খেয়েছো, শুয়েছো, ঘুমিয়েছো, কতবার স্নান করেছো, সব প্রশ্ন লাগে। আর তারপরে 7 দিন হলে কোনো হ্যালো হাই নাই, আবার 10 দিন পর হঠাৎ ইচ্ছে হলো হ্যালো হাই। এইরকম প্রেম না। প্রেমিক চিরকাল তার প্রেমিকাকে ছায়াসঙ্গী করে রাখে, যত দূর থাকুক সে তার দেখভাল করে, সে তার কষ্ট, তার দুঃখ, তার মনের কথা বোঝার চেষ্টা করে। যে করে না তার মানে সে কোনোদিনও তোমাকে ভালোবাসেনি। জাস্ট ইমোশন নিয়ে খেলা। এই স্যাডিস্ট টাইপের লোকরা, নার্কিসিস্ট টাইপের লোকরা, ওই যেটা কিরণ বলেছে, আমি ওই সময় খুব কষ্ট ছিলাম, তাই কি তুই চুপ ছিলি? যে আমার কষ্টটা দেখে মজা পাচ্ছিলি? হ্যাঁ, যেটা কিনা প্রিয়াঙ্কা আজকে বললো, ও হাও হাও করে কাচ্ছে, ও মাংস খাচ্ছে। হ্যাঁ, দেবচন্দ্রিমাকে পায়নি। দেবচন্দ্রিমা সরে আসার পর নিজের মানে আরও প্রচণ্ড ভিজে গেছিলো কেরিয়ার দিকে। ও তখন মুভ অনটা করেছিল কেরিয়ার দিকে, কাজ। হ্যাঁ, কাজের মধ্যে ডুবে রেখেছে। ভালোবাসার মানে যে মানে ভ্যাকুয়াম তো ক্লিয়ার মানে সৃষ্টি হয়,
সেই ভ্যাকেন্সিটা ও কাজের মাধ্যমে ডুবেছিল, যে না আমি কাজই করবো দিনে রাত্রে। তো যারা মিথ্যে গেমগুলি খেলে সেই পুরুষগুলি চেনা উচিত, সেই পুরুষগুলির মুখোশগুলি চেনা উচিত। তারপরে যদি এই আমার আচ্ছা তোমার সাথে বলেছে এরকম কথা, হ্যাঁ আমার সাথে বলেছে, তখন সবাই যদি এক হয়ে যায় না 3-4টা মহিলা, তখন এদের আর মুখ দেখাবার কোনো জায়গা থাকে না। ঠিক যেমন এখন ওরা 3জন মিলে যদি কোনো ভিডিও করে একসাথে বসে, সাথে যদি ওদের কয়েকটা ছেলে বন্ধু যারা কিনা এডিটার ছিল, কেউ স্ক্রিপ্ট রাইটার ছিল, এই ছেলেগুলো যদি এসে বসে যায়, তাহলে আমার মনে হয় না এই টক্সিক বক্স গ্যারেজ বক্স থেকে আরও কি অতটা বক্সে জন্ম নেবে। বাই।